আপনার কাছে কি মনে হয় যে আমরা তেল যেহেতু দিন শেষে আমাদেরকে তো প্রয়োজন হবে, এখন ইরানের সাথে আমরা কতটুকু কূটনৈতিকভাবে আসলে আলোচনা চালিয়ে যাব মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে? কারণ আমরা আসলে দিন শেষে তো পারবো না তাদেরকে ছাড়া কিছু করতে। দিন শেষে আমাদের এক ধরনের প্রভাব তারা ফেলবেই, এটা আমরা জানি, আমরা যাই করতে যাই না কেন। সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইরানের সাথে আসলে আমরা কি ধরনের আলোচনা করতে পারি বলে আপনার কাছে মনে হয়? দেখুন, এই মুহূর্তে ইরানের যে অবস্থান সেটা হলো যে এই হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র দুইটা কান্ট্রির জাহাজ পাস করতে পারবে না। একটা হলো ইসরায়েল আর একটা হলো ইউএসএ। অন্যান্য যে কান্ট্রিগুলোর জাহাজগুলো পাস করে এই হরমুজ প্রণালী দিয়ে, সেটাতে ইরানের কোনো বাধা নিষেধ থাকবে না বলে ইরান জানিয়েছে, সাফ জানিয়ে দিয়েছে। সুতরাং এটা বিষয়টা স্পষ্ট। যেহেতু ইরানের সাথে যুদ্ধ হচ্ছে বেসিক্যালি দুইটা কান্ট্রি, ইউএস অ্যান্ড ইসরায়েল, এবং এখানে ইউএস এর অন্যান্য যে সমস্ত ওয়েস্টার্ন পাওয়াররা যারা ইউএস এর সাথে কাজ করে তারা কিন্তু এই যুদ্ধের মধ্যে নাই। তার মানে হলো যে আপনার এখানে যুদ্ধটাও এবং লং সাস্টেইন করবে। ইরান এখানে আপনার সিজফায়ারের দিকে যাবে না। ইরান সিজফায়ারের দিকে যাবে না ইন এ সেন্স, যদি ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে এখানে একটা যুদ্ধবিরতি নিয়ে আসে, তারা ইরান মনে করে যে 3 মাস 6 মাস বা 1 বছরের মধ্যে আবার একটা অ্যাটাক হবে। সুতরাং এখানে ইরান যেহেতু যুদ্ধের মধ্যে এখন পর্যন্ত উইন উইন সিচুয়েশনে আছে, সুতরাং ইরান এখানে একটা ডিপ্লোমেসি, ওয়েল ডিপ্লোমেসি তারা নিয়েছে, আজকে নিয়েছে তারা। সেটা হলো যে ইরান কান্ট্রি টু কান্ট্রির সাথে একটা ডিপ্লোমেসি করতে চায়। কারণ আপনি জানেন যে হরমুজ প্রণালী এবং বসফরাস প্রণালী, দুইটা প্রণালী আছে মিডল ইস্টের, একটা পূর্ব প্রান্তে একটা হলো পশ্চিম প্রান্তে, দুইটাই কিন্তু ইন্টারন্যাশনাল ওয়াটারওয়েজ। এবং এখানে ইন্টারন্যাশনাল কান্ট্রিগুলো, যেমন ধরেন বসফরাস প্রণালীর উপর তার্কির একচ্ছত্র কোনো নিয়ন্ত্রণ নাই, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়াটারওয়েজ, এখানে আপনার হলো যে ইন্টারন্যাশনালি ভাবে এই জাহাজগুলো চলাচল করে। হরমুজ প্রণালীও তাই, সেখানে ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ নেই। কিন্তু এই যুদ্ধের মাধ্যমে ইরান ফর দ্য ফার্স্ট টাইম একটা অপরচুনিটি পেয়েছে হরমুজ প্রণালীতে তাদের টোটালি কন্ট্রোল বা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এবং এই নিয়ন্ত্রণ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে ইরান কান্ট্রি টু কান্ট্রি ডিপ্লোমেসিতে অ্যাপ্লাই করবে তাদের ডোমেস্টিক ইকোনমিটাকে এনরিচ করার জন্য। এবং সেক্ষেত্রে ইরান মে বি সাকসেসফুল, বিকজ ইরানের সাথে কিন্তু আপনার চায়না এবং রাশিয়ার বাণিজ্যটা, পরিধিটা যুদ্ধের সময় ব্যাপক বেড়েছে। এবং যুদ্ধের মধ্যে ইরানের যত ক্ষয়ক্ষতি আপনি দেখছেন, এর সাথে সাথে কিন্তু ইরানের অর্থনৈতিক ধস নামে নাই, ইরানের অর্থনীতি প্রবৃদ্ধি হয়েছে। তার মানে তেলের বিক্রির পরিমাণটা বেড়েছে। এবং ইরানের সাথে যে মধ্যস্বত্বভোগী যে সমস্ত রাষ্ট্রগুলো ছিল, বিশেষ করে ইউএসএ, এখানে ইউএসএ এর ব্যবসার মধ্যে এক ধরনের ঘাটতি দেখা যাচ্ছে এবং ইউএস ইকোনমিতে এক ধরনের প্রভাব কিন্তু পড়ছে। সুতরাং এই যুদ্ধটা যতটা সাস্টেইন করবে, ততটা আপনার হলো যে ইরানের জন্য, ইরানের ডিপ্লোমেসি আরো সুন্দর করে অ্যাপ্লাই করার জন্য। কিন্তু মার্কো রুবিও বলেছে আজকে যে কয়েক সপ্তাহের মধ্যে হয়তো এই যুদ্ধটি শেষ হয়ে যাবে। এটার আরেকটি কারণ আছে। আজকে ফ্রেঞ্চ মিডিয়ার একটা খবর, এবং ফ্রেঞ্চ G7 সম্মেলন যে হচ্ছে সেখানে বলেছেন যে ইসরায়েলের আসলে যুদ্ধ করার যে সরঞ্জাম এটা পড়ে আসছে। এখানে ইসরায়েল বেসিক্যালি মধ্যপ্রাচ্যে যে সমস্ত দাদাগিরিটা করেছে সেটা ডিপেন্ডেন্ট অন ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির উপর নির্ভর করে। অর্থাৎ তাদের ওয়েপন, তাদের সামরিক সহযোগিতার মাধ্যমে ইসরায়েল এই যুদ্ধগুলো করেছে, যেখানে কোনো প্রোটেকশন ছিল না। এবং গাজার যুদ্ধতে একচেটিয়া যুদ্ধ তারা করেছে। কিন্তু এই ফর দ্য ফার্স্ট টাইম ইসরায়েল কিন্তু একচেটিয়া যুদ্ধের মধ্যে নাই, বিকজ অফ ওয়েস্টার্ন পাওয়ারগুলো ইসরায়েলের ব্যাক পাওয়ার ফোর্স হিসেবে কাজ করছে না। আর সেকেন্ডলি হলো ইরান ইসরায়েলের মধ্যে ফর দ্য ফার্স্ট টাইম ইরান একটা ম্যাটেরিয়ালিস্ট সোসাইটিতে আপনার একটা ধস নেমেছে। ইসরায়েলিরা কখনো মনে করে না যে তাদের দেশ যুদ্ধের দ্বারা এমন ভাবে আক্রান্ত হবে। এবং গতকালকের যে অ্যাটাকটা ছিল, নিখুঁত অ্যাটাক, এবং এই অ্যাটাকে কিন্তু ইসরায়েলের এবং ইরান দাবি করেছে প্রায় 200 ইসরায়েলি পিপল আপনার কিল্ড হয়েছে। সুতরাং ইসরায়েল এখানে আপনার খুব ভালো একটা অবস্থানের মধ্যে নাই এই যুদ্ধের মধ্যে। এবং আজকে আমার এক বন্ধু তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তার সাথে কথা হচ্ছিল। আমি বলেছিলাম যে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ইরান অ্যাবাউট নিউক্লিয়ার ওয়েপন্স। তো ও আমাকে সাফ উত্তর দিয়েছে, ইরানের নিউক্লিয়ার মিলিটারি যে সমস্ত ডক্ট্রিন, সেখানে নিউক্লিয়ার ওয়েপন নাই। কিন্তু ইরান যদি শেষ পর্যন্ত হেরে যায়, ইন দ্য টাইম দে ক্যান ফর্মুলেট দিস। তার মানে হলো যে ইরান সেই পর্যন্ত সক্ষমতা ইরানের আছে। এবং ইরানের পিছনে ব্যাকআপটা দেখুন খুব সুন্দর। সেটা হলো যে ইরান এতদিন পর্যন্ত যে স্যাটেলাইট সিস্টেমটা ছিল,
মধ্যপ্রাচ্যের টোটাল সিকিউরিটি স্যাটেলাইট সিস্টেমটা এটা কন্ট্রোল বাই ইসরায়েল, এবং এটা 2019 সালের পরে চায়না এখানে একটা পার্টিসিপেটরি অ্যাক্টর হিসেবে কাজ করেছে। এবং এই চায়না ইরানকে প্রযুক্তিগতভাবে সহযোগিতা করছে যদিও, এবং ইকোনমিক্যালি সহযোগিতা করছে, এবং সেই ক্ষেত্রে এবং এটাই ইসরায়েলের বিরুদ্ধে বা ইউএস এর বিরুদ্ধে যে নিখুঁত অ্যাটাকটা করতে পারছে ইরান, সেটার একটা প্রযুক্তিগত একটা কারণ আছে। কিন্তু এই যুদ্ধটা হচ্ছে বেসিক্যালি দ্য টেকনোলজি ওয়ার। এখানে আপনার হলো যে স্থল মানে যুদ্ধটা হচ্ছে না, মানে আপনার ল্যান্ড ওয়ার যেটা সেটা এখানে নাই, প্রযুক্তির ব্যবহারটা ব্যাপক হচ্ছে। সুতরাং প্রযুক্তিগত ভাবেও ইরান একেবারে যে পিছিয়ে আছে সেরকম না। সুতরাং যুদ্ধটা আপনার একটা ডিসিসিভ ব্যাটলের দিকে ইরান নিয়ে আর যাওয়ার চেষ্টা করবে, যে এখানে একটা মীমাংসাত্মক যুদ্ধ হোক, অর্থাৎ ইউএসএ এখান থেকে তার হলো যে চলে যাক, বা ইউএসএ যে সমস্ত প্রো ওয়েস্টার্ন কান্ট্রিগুলো আছে যেমন কাতার, সৌদি আরব, তারপরে হলো আপনার সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, এই সমস্ত কান্ট্রিগুলোতে ইরানের ইসরায়েল এবং ইউএস এর যে একচ্ছত্র আধিপত্য সেটা কমে আসুক, এটা ইরান চাচ্ছে আর কি। আপনার কাছে কি মনে হয় এই বিষয়ে, যদি সামনের দিনগুলোতে যে আরেকজন অতিথি বলছিলেন যে সেটা হচ্ছে আসলে টেকনোলজি ওয়ার, আপনার কাছেও সেটা আসলে মনে হয় কিনা টেকনোলজি ওয়ার কি আসলে এটা? হ্যাঁ, এটা আসলে একটা, কিন্তু আপনি উনি যেটা বললেন স্থলযুদ্ধ হচ্ছে না, মূলত প্রযুক্তি নির্ভর যুদ্ধ হচ্ছে। এবং যুদ্ধ শুরু করার আগে এখানে দুইটা ভুল হিসাব করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তারা প্রথমে তো মনে করেছিল যে ইরানে হামলার পরপরই আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরপরই হয়তো বা ইরানে যে এই রেজিম বিরোধী যারা জনগণ আছে তারা মাঠে নেমে আসবে এবং ইরানের ক্ষমতায় পালাবদল হবে এবং যুদ্ধটা ওখানেই শেষ হয়ে যাবে। তো ওরা আসলে প্রথম যেই ধাক্কাটা খেয়েছে, আপনি দেখেন ইরানের টপ লিডারশিপ সবাই কিন্তু মেরে ফেলেছে কম বেশি। আয়াতুল্লাহ খামেনি, আলিল্লাহ রিজানি, তাদের আরো যারা আছে গার্ডের বিভিন্ন গার্ডের প্রধান, কিন্তু এই জায়গাটা তাদেরকে হত্যা করার পরে সম্ভবত এটা ইরানিদের আরো ঐক্যবদ্ধ করেছে। তো বিশেষ করে যারা এই রেজিম বিরোধী তারাও কিন্তু এখন বলছে যে আমরা এই রেজিমের পতন চাই, কিন্তু বহির্শক্তির হাতে না। আমাদের দেশের যে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হবে এটা আমরাই করব, বাইরে থেকে এসে কেউ দখল করে আমাদের ক্ষমতার পরিবর্তন করে দিয়ে যাব সেটা সম্ভব না। এরকম কিন্তু আমরা দেখছি সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমে ওরা কথা বলছেন, বাকিটা আমরা জানি না সত্য মিথ্যা কতটুকু। এইটা একটা ধাক্কা খেয়েছে তারা, যে ইরানের ক্ষমতার পালাবদল করতে পারে নাই। ইরানে যারাই ক্ষমতায় ছিল তারাই ক্ষমতায় আছে, এবং এটা বিশেষ করে আমি বলবো যে আয়াতুল্লাহ আলী খামেনি উনি নিজের জীবন দিয়ে ইরানের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। উনি পালিয়ে যেতে পারতেন বা গুহায় লুকায় থাকতে পারতেন, এদিক সেদিক উনার সামনে রাস্তা ছিল দুইটা, হয় মৃত্যু অথবা আপনার লুকায় টুকায় থাকা, পালায় থাকা, শেষ পর্যন্ত সাদ্দাম হোসেন বা লিবিয়ার গাদ্দাফির মতো ধরা পড়া এবং একটা বিব্রতকর অবস্থায় পড়া। উনি কিন্তু এটা করেন নাই। উনি তেহরানে কোথায় আছেন এটা উনি জানতেন, ওনার অবস্থান সম্পর্কে শত্রুপক্ষ বা প্রতিপক্ষ জানেন। উনি জানার পরেও সেখানে ছিলেন এবং তার পরিবার নিয়ে কিন্তু উনি নিহত হয়েছেন। উনি মৃত্যুর পথটাকে বেছে নিয়েছেন, শহীদি পথ বেছে নিয়েছেন, কারণ এটা ইরানের জনগণকে আরো ঐক্যবদ্ধ করবে। আর দ্বিতীয় যে ভুলটা যুক্তরাষ্ট্র ইসরায়েল করেছে, তারা মনে করেছিল যে এই ইরানের যে সামরিক সক্ষমতা খুব কম এবং এই যে ব্যাপক হারে হামলার পরে তাদের ডিপো বিভিন্ন অস্ত্রাগারে হামলা করা হবে, তাদের সামরিক সক্ষমতা। কিছুদিন আগে ট্রাম্প বললেন যে ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা, মানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তারপরে আমরা এখন দেখছি ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। এই জায়গাটা উনি যেটা বললেন যে ওই যে স্যাটেলাইট সিস্টেম, চীন সম্ভবত এই জায়গায় ইরানকে একটা প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এবং সম্ভবত রাশিয়া থেকেও তারা একটা সহায়তা পাচ্ছে। নাইলে পরে এইরকম অসম শক্তির যুদ্ধে দীর্ঘদিন এইভাবে টিকে থাকা সম্ভব ছিল না। এবং ইরান কিন্তু, উনি তো বলছেন উইন উইন সিচুয়েশন, আমি বলবো যে এখন ইরান কিছু অ্যাডভান্স অবস্থায় আছে, ইরানের দিকে পাল্লা ঝুঁকে আছে। কার্যত মনে হচ্ছে যে ইরানে অনেক মারা গিয়েছে, ইরানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান সেটা জানে যে এই যুদ্ধে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হবে এবং অনেক লোক মারা যাবে, কিন্তু তাদের যে পরিকল্পনা ছিল সম্ভবত যুদ্ধটাকে দীর্ঘায়িত করা। যুদ্ধটাকে তারা যত বেশি লম্বা সময় টেনে নিতে পারবে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য সেটা ক্ষতির কারণ হবে। অর্থনৈতিক চাপ সবকিছু, মানে এখন হয়েছে যে ইরান যুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্র পা গলিয়েছে, কিন্তু সেই জুতায় এখন তাদের পা আটকে গিয়েছে।
পা তারা বের করতে চাইছে কিন্তু পারছে না। আজকেও দেখেন ট্রাম্প আজকেও বলেছে যে তার মিত্ররা ইরানকে নিয়ে ভয়ে আছে। ট্রাম্প তো এখন কিছুদিন আগে ট্রাম্প তো বলেছে যে সেই যুদ্ধের জন্য খুব একটা আগ্রহী ছিল না, প্রতিরক্ষা মন্ত্রী তাকে ভুল বুঝিয়ে বা উস্কানি দিয়ে ইরানকে হামলা করতে বলেছে, আসলে একই রকম কথা বলে এক কথা বলে। তবে ইরান যদি যুদ্ধটাকে শেষ পর্যন্ত টেনে নিতে পারে এবং ইরানের জনগণের মধ্যে এখন যে একতা বা এক ধরনের স্পিরিট লক্ষ্য করা যাচ্ছে, এটা যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তাহলে আমি মনে করি যে এখান থেকে যুক্তরাষ্ট্র এবং একই সাথে আমরা একটু দেখছিলাম মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের একটা অবস্থান। পাকিস্তান আমরা হচ্ছে দেখছি যে সেখানে তারা দুই পক্ষকে নিয়ে এক ধরনের সমঝোতা, যুদ্ধ বন্ধ, এরকম নানা রকম একটা উদ্যোগ করার চেষ্টা করছে, কিন্তু সেটি আদৌ পাকিস্তানের মতো দেশ কতটা সফল হতে পারবে? কারণ যেখানে তারা সরাসরি মিত্র বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের। যে বিষয়টি একটু আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে পাকিস্তানের যে মধ্যস্থতা করছে বা করার যে উদ্যোগের মধ্যে আছে, যেখানে তাকেই বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সে হচ্ছে মিত্র, বলা যায় সে কতটুকু এই জায়গায় এই মধ্যস্থতা করতে পারবে, এক। আর দ্বিতীয়ত এরই মধ্যে ইসলামাবাদে আমরা বিভিন্ন গণমাধ্যম বলছে যে ইসরায়েলের একটি বোম সেখানে এসে পড়েছে, এর জন্য হচ্ছে ইরানের ইরানের যে পাকিস্তান এম্বাসি আছে সেখানের কার্যালয়ের সামনে। তখন হচ্ছে আবার পাকিস্তান বেশ ক্ষেপে বলল যে এই বিষয়ে তারা একটা কোনো পদক্ষেপ নেবে। এখানে একটা ঘটনা হচ্ছে কি, এই যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক রাজনীতিতে ধরেন ইরান কেন্দ্রিক একটা অক্ষ আছে, ইরানের সঙ্গে ইয়েমেন আছে, বাশার আল আসাদ ছিলেন সিরিয়ার, বা লেবাননের হিজবুল্লাহরা আছে, গাজার হামাস আছে, আবার ওইদিকে ধরেন সৌদি আরব, এমিরেটস, ইয়েমেন, এদের এই কাতার, কুয়েত, এরা হচ্ছে মার্কিন বা এই ইসরায়েল পন্থী। তুরস্ক এবং পাকিস্তান এরা কখনো ভাবনে যে তারা ইরানের সঙ্গে আছে, তারা মুসলিম বিশ্বের নেতা হতে চায়, আবার তারা ওইদিকেও ঝুঁকে পড়ে। এই যে ঝুঁকাঝুঁকির যে এটা মানে অবস্থা বা পরিস্থিতি, এইটা পাকিস্তান এই সুযোগটা নিতে চাচ্ছে। পাকিস্তান মনে করছে যে তারা এই যুদ্ধে মধ্যস্থতা করে শান্তি আনবে। এটা ইরান আসলে পাকিস্তানের কথা কতটুকু শুনবে, সেটার জন্য আজকে দেখলাম পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আবার চাইনিজ ফরেন মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন। কারণ এই যুদ্ধে তো শুধু ইরান, আমরা সামনাসামনি দেখছি যুদ্ধ ইরান করছে, বা পিছনে রাশিয়া ইরানের একটা ইন্ধন বা সমর্থন আছে। আপনি যদি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা শুনেন বা চাইনিজ পররাষ্ট্রমন্ত্রীর কথাবার্তা শুনেন, সেখানে একটা প্রচ্ছন্ন সমর্থন আছে ইরানের প্রতি তাদের। তো পাকিস্তান কি আদৌ ইরানকে যুদ্ধে বিরত রাখার জন্য চীন বা রাশিয়াকে আপনার রাজি করাতে পারবে? কারণ এটা তো একটা গ্রেট গেম। কারণ এই যুদ্ধে যদি ইরান কোনোভাবে টিকে যায় শেষ পর্যন্ত, তাহলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে আধিপত্য সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। পাশাপাশি পাকিস্তানের নিজের সমস্যা হচ্ছে, নিজেই তো সে আফগানিস্তানে হামলা করছে, হাসপাতালে, স্কুলে হামলা করছে, এবং সে আরেক পক্ষকে বলছে গিয়ে যুদ্ধ থামাও। তো তার আগে তো পাকিস্তানের নিজের অবস্থান পরিষ্কার করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে ইরানকে নানাভাবে ট্রাম্প হুমকি ধুমকি প্রস্তাব দিয়েছে, শর্ত দিয়েছে, ইরানকে কোনোভাবেই রাজি করাতে পারে নাই। সম্ভবত শেষ পর্যন্ত তারা পাকিস্তানকে বলেছে যে তোমরা একটু মধ্যস্থতা করে দাও। কারণ ওই যে আমি বললাম, এটা অনেকটা লোক দেখানো কিনা, এক ধরনের ইরানকেও ব্যস্ত রাখা, অন্যদিকে নানা বিষয়গুলো সামনে যদি নিয়ে আসা হয়, মানে এক ধরনের এটি যুদ্ধেরও একটা কৌশল বলে আপনার কাছে মনে হয়? অবশ্যই এটা যুদ্ধের একটা কৌশল। একদিকে হামলা করছে, পাকিস্তান তো ঠিক সেরকম ভাবে খুব ক্ষমতাধর কোনো দেশও না, তার নিজের অর্থনৈতিক অবস্থা এতই খারাপ, সে নিজে যুদ্ধ করতেছে আরেকটা দেশের সাথে, সে কিভাবে আসলে এখানে আরেক দেশের এত বড় যুদ্ধ থামাবে? আমার মনে হয় যে এটা আসলে পাকিস্তান মধ্যস্থতা করতে পারবে না। এই শেষ পর্যন্ত যুদ্ধে যদি মধ্যস্থতা হয়, এটা ধরেন যুদ্ধবিরতি যদি শুরুই হয়, সেই জায়গায় আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, চায়না এবং রাশিয়াকে এঙ্গেজ করতে হবে। এই তিনটা অংশ যদি ইরানকে আশ্বস্ত করে যে উনি যেটা বলছিলেন যে ফার্দার 6 মাস পরে আবার ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা করতে পারে, এই তিনটা শক্তি যদি ইরানকে আশ্বস্ত করে যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল তোমাকে হামলা করবে না, করলে আমরা তোমাদের সঙ্গে থাকবো, সেক্ষেত্রে ইরান রিট্রিট করতে পারে। কিন্তু ইরান আমার মনে হয় না এত সহজে রিট্রিট করবে, কারণ স্ট্র্যাটেজিক জায়গা থেকে যুদ্ধে তারা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। তারা এই যুদ্ধে প্রমাণ করেছে, প্রথম হামাস একটা জিনিস প্রমাণ করেছিল 7ই অক্টোবর সম্ভবত 2022 বা 23-এর, তারা হামলা করেছিল প্যারাগ্লাইডিং করে। ইসরায়েলে যে হামলা করা যায় না, ইসরায়েল যে একটা দুর্ভেদ্য অজেয় রাষ্ট্র, এটা কিন্তু হামাস স্বল্প পরিসরে হামলা করে দেখিয়ে দিয়েছিল, সেখানেও হামলা করা সম্ভব। আর এইবারের যুদ্ধে কিন্তু ইরান প্রমাণ করেছে তাদের আয়রন ডোম, অনেক কিছুই আছে, অনেক আধুনিক অস্ত্র আছে, তারপরেও
ইসরায়েলের ইসরায়েল মাটিতে ক্ষতিগ্রস্ত ক্ষেপণাস্ত্র হ্যাঁ পৌঁছানো পড়েছে সম্ভব। পড়েছে আমরা একেবারেই শেষের দিকে অধ্যাপক আনিসুর রহমান, আপনার যদি কোনো তথ্য যুক্ত করার থাকে। আপনারা যেটা বললেন পাকিস্তানের ডিপ্লোমেসি, পাকিস্তানের ফরেন পলিসি বা ফরেন মিনিস্ট্রি এতটা স্ট্রং ডিপ্লোমেসি অ্যাপ্লাই কখনো করে নাই বা করতে পারে না, বিকজ অফ তাদের ফরেন পলিসি স্ট্র্যাটেজি নট সুইটেবল ফর মিডল ইস্টের জন্য। মিডল ইস্টে পাকিস্তান কোনো ভাইটাল কোনো অ্যাক্টরও না, বিকজ অফ মিডল ইস্টে পাকিস্তান ম্যান পাওয়ার সেল করে, এবং মিডল ইস্ট থেকে পাকিস্তান আপনার হচ্ছে অর্থ অনুদান নিয়ে এসে পাকিস্তানের অর্থনীতিকে, ভঙ্গুর অর্থনীতিকে তারা সচেতন করতে চায়। পাকিস্তানের সাথে যেটা হয়েছে সেটা হলো যে সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা চুক্তি হয়েছে কয়েকদিন আগে, এটা হলো আপনার মিলিটারি ট্রিটি, এবং সেই ট্রিটিতে পাকিস্তান এবং সৌদি আরবের আপনার অভিন্ন কিছু চুক্তি, এবং সেটা দুইটা রাষ্ট্রই কিন্তু আপনার হচ্ছে ইউএস এর এজেন্ট বা ইউএস কে প্রো আমেরিকান কান্ট্রি। সুতরাং এদের মাধ্যমে আপনার যুদ্ধের নেগোশিয়েশন হওয়া কোনোভাবেই সম্ভব নয়। এখানে যুদ্ধের নেগোশিয়েটিং অ্যাক্টর, আরেকটা অ্যাক্টর আমি যোগ করি, সেটা হলো যে ইউরোপীয় ইউনিয়ন, সাথে হলো আপনার রাশিয়া এবং চীনের সাথে টার্কি যে গুড অ্যাক্টর, এবং টার্কির আজকের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আজকে স্পেস দিয়েছে। সেই স্পেসে এই যুদ্ধের জন্য মেইন কালপ্রিট হিসেবে ইসরায়েলকে দায়ী করেছে, যে ইসরায়েল হচ্ছে এটার জন্য দায়ী, এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের অশান্তির মূল উৎস হচ্ছে ইসরায়েল, এবং ইউএসএ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে ইসরায়েলের জন্য। এবং টার্কি শুধুমাত্র একমাত্র মুসলিম কান্ট্রি যেটা হলো নেটোর সদস্য, এবং এই যদিও এই যুদ্ধে টার্কির ইরানের পক্ষে কোনো ধরনের নেগোশিয়েটিং রোল প্লে করে নাই, যেটা আপনার করেছিল টার্কি আপনার যুদ্ধের সময়, এই ফিলিস্তিন যুদ্ধের সময়, এবং হামাসের সাথে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের যে চুক্তিটা হয়েছে সেখানে কিন্তু সাক্ষী হলো ইসরায়েল, টার্কি, তুরস্ক। হ্যাঁ, সুতরাং টার্কি যে গুড প্লেয়ার ইন মিডল ইস্ট। না, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, যে টার্কি ভালো অ্যাক্টর, সে বিষয়ে সন্দেহ নাই, কিন্তু তুরস্ক কিন্তু কখনোই চায় না যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের প্রভাব বাড়ুক। তারা কিন্তু সেটা আটকে দিতে চায়। এটা আমরা সিরিয়া যুদ্ধে দেখেছি, বা এই যে হামাসের সঙ্গে যে যুদ্ধ, এই শান্তি চুক্তিটা হলো, আপনি যেটা বলছেন যে তুরস্ক সেখানে সাক্ষী হিসাবে অংশগ্রহণ করেছে, কারণ তুরস্কের অ্যাসাইনমেন্টই ছিল হামাসকে ওখানে থামিয়ে দেয়া। আমরা এই আলোচনা ইরানের করব, সহায়তায় হামাসের তবে যে শক্তি বৃদ্ধি, আলোচনা আমাদের আজকের সেটাকে দিনের আটকে দেয়া। মতো শেষ করতে হচ্ছে, কারণ সামনে যুদ্ধ নিয়ে আরো হয়তো নানা দিক সামনে আসবে, তখন কথা হবে। অধ্যাপক আনিসুর রহমান ধন্যবাদ, এবং মারুফ মল্লিক আপনাকেও ধন্যবাদ।